গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছি এর ৪র্থ পর্ব। ভবানী বাড়ুজ্যে আর পরমহংস সন্ন্যাসীকে দিনকতক প্রায় নদীর ধারে বসে থাকতে দেখা যেত। ঠিক হল যে সন্ন্যাসী তিলু বিলু নীলুকে দীক্ষা দেবেন। তিলু রাত্রে স্বামীকে বললে, আপনি গুরু করেছেন কেন? দীক্ষা নেবেন না? কি বুদ্ধি যে তোমার! আহামরি! এই সন্ন্যাসী ঠাকুর আমার গুরুভাই হল কি করে, যদি আমার দীক্ষা না হয়ে থাকে? ও ঠিক ঠিক, আমিও দীক্ষা নেব না। কেন কেন? তিলু কিছু বললে না, মুচকি হেসে চুপ করে রইল। প্রদীপের আলোর সামনে নিজের হাতের বাউটি ঘুরিয়ে ঘুরিয়ে নিজেই দেখতে লাগল। একটা ছোট ধুনুচিতে ধুনু গুঁড়ো করে দিতে লাগলো ছড়িয়ে। এটি ভবানীর বিশেষ খেয়াল। কোনো শৌখিনতা নেই যে স্বামীর, কোনো অকিঞ্চন নেই, কোনো আবদার নেই। স্বামীর এ অতি তুচ্ছ খেয়ালটুকুর প্রতি তিলুর বড় স্নেহ। রোজ শোবার সময় অতি যত্নে ধুনো গুঁড়ো করে সে ধুনুচিতে দেবে এবং বারবার স্বামীকে জিজ্ঞেস করবে, গন্ধ পাচ্ছেন? কেমন গন্ধ, ভালো না? তিলুকে হঠাৎ চলে যেতে উদ্যত দেখে ভবানী বললেন, চলে যাচ্ছ যে, খোকা কই? তিলু হেসে বললে, আহা, আজ তো নীলুর দিন, বুধবার আজ যে, মনে নেই? খোকা নীলুর কাছে, নীলু আনবে? না, আজ তুমি থাকো, তোমার সঙ্গে কথা আছে। বারে, তা কখনো হয়? নীলু কত শখের সঙ্গে ঢাকাই শাড়িখানা পরে খোকাকে কোলে করে বসে আছে। তুমি থাকলে ভালো হতো তিলু। আচ্ছা বেশ, খোকনকে নিয়ে আসতে বলো। একটু পরে নীলু ঘরে ঢুকল খোকনকে কোলে নিয়ে। ওর কোলে ঘুমন্ত খোকন। খোকনের গলায় হলা পেকের উপহার দেওয়া সেই হাতছড়াটা। অতি সুন্দর খোকন। ভবানী বাড়ুজ্যে এমন খোকা কখনো দেখেননি। এত সুন্দর ছেলে এবং এত চমৎকার তার হাবভাব। একই সময় আবার ভাবেন, অন্য সবাই তাদের সন্তানদের সম্বন্ধে ঠিক এই কথাই বলবে নাকি? এমনকি খুব কুৎসিত সন্তানদের বাপমাও? তবে এর মধ্যে অসত্য কোথায় আছে? নীলু খোকাকে সন্তর্পণে শুইয়ে দিলে। ভবানী চেয়ে চেয়ে দেখলেন, কি সুন্দরভাবে ওর বড় বড় চোখ দুটি বুজিয়ে ঘুমে নিতে আছে খোকন। তিনি আস্তে আস্তে সেই অবস্থায় তাকে উঠিয়ে বসিয়ে দিতেই খোকা নিমিলিত চোখেই বুদ্ধদেবের মতো শান্ত হয়ে রইল। কেবল তার ঘাড়টি পিছন দিকে হেলে পড়তে দেখে ভবানী পিছন থেকে একটা হাত দিয়ে ওর ঘাড় ধরে রাখলেন। নীলু তাড়াতাড়ি এসে বললে, ও কি, ওর ঘাড় ভেঙে যাবে যে, কি আক্কেল আপনার! ভবানীর ভারী আমোদ লাগল। কেমন সুন্দর চুপটি করে চোখ বুঝে একবারও না কেঁদে কেষ্টনগরের কারিগরের পুতুলের মতো বসে রইল। নীলুকে বললেন, দেখো দেখো কেমন দেখাচ্ছে। তিলুকে ডাকো, তোমার দিদিকে ডাকো। নীলু বলল, আহা, মরে যাই, কেমন করে চোখ বুজে ঘুমিয়ে আছে। কেন ওকে অমন কষ্ট দিচ্ছেন? চিচি, শুয়ে দিন। তিলু এসে বলল, কি? দেখো কেমন দেখাচ্ছে খোকনকে। আহা বেশ। মুখে কান্না নেই, কথা নেই। কথা থাকবে কি, ও ঘুমে অচেতন যে। ওকে কিছু বুঝতে পারছে? ওকে বসানো হয়েছে, কি করা হয়েছে? নীলু বললে, এবার শুয়ে দিন। আহা, মরে যাই, সোনামণি আমার, শুয়ে দিন। ওর লাগছে, দিদি কিছু বলবে না আপনার সামনে। খোকাকে শুইয়ে দিয়ে হঠাৎ ভবানীর মনে হলো, ঠিক হয়েছে, শিশুর সৌন্দর্য বুঝবার পক্ষে তার বাপ মাকে বাদ দিলে চলবে কেন? শিশু এবং তার বাপ মা একই স্বর্ণসূত্রে গাঁথা মালা। এরা পরস্পরকে বুঝবে, পরস্পর পরস্পরকে ভালো বলবে। সৃষ্টির বিধা নেই, নিজেকে বাদ দিলে চলবে না। এও বেদান্তের সেই অমর বাণী, দশম সত্যমসি, তুমিই দশম, নিজেকে বাদ দিয়ে গুনলে চলবে কেন? তার পরদিন সকালবেলা এলো হলাপেকে। তার সঙ্গে এলো হলাপেকের অনুচর দুর্ধর্ষ ডাকাত অঘরমুচি। অঘরমুচিকে তিলুরা 3 বোনে দেখে খুব খুশি। অঘর ওদের কোলে করে মানুষ করেছে ছেলেবেলায়। তিলু বললে, এইসো অঘর দাদা, জেল থেকে কবে এলে? অঘর বললে, কাল এলাম দিদিমণিরা, তোমাদের দেখতে এলাম। আর বলি, সন্ন্যাসী ঠাকুরকে দেখে একটা পেন নাম করে আসি, গঙ্গা চানের ফল হবে। কোথায় আছেন? তিনি বাড়ি থাকেন কারো, ওই বাঁশতলায় ধুনি জ্বালিয়ে বসে আছেন, দেখো গিয়ে। অগরদাদা বসো, কাঁঠাল খাবা? তোমরা দুজনেই বসো। খোকনকে দেখব দিদিমণি, আগে সন্ন্যাসী ঠাকুরকে দণ্ডবোধ করে আসি। বাঁশতলার আসনে চৈতন্য ভারতী চুপ করে বসেছিলেন।
ধুনি জ্বালানো ছিল না। হলা পেকে আর অঘরমুচে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করল। সন্ন্যাসী বললেন, কে? মোরা বাবা। হলা পেকে বললে, এ আমার সাকরে দঘর, গারো থেকে কাল খালাস পেয়েছে, এই গায়ে বাড়ি। জেল হয়েছিল কেন? আপনার কাছে নুকুবো কেন বাবা? ডাকাতি করেলাম দুজনে, দুজনেরই হাজত হয়েল। খুব শক্তি আছে তোমাদের দুজনেরই, ভালো কাজে সেটা লাগালে দোষ কি? দোষ কিছু নেই বাবা, হাত নিষ্পিস করে থাকতে পারি নে। চৈতন্য ভারতী বললেন, হাত নিষ্পিস করুক, যে মনটা তোমাকে ব্যস্ত করে সেটা সর্বদা সৎ কাজে লাগিয়ে রাখো, মন আপনিই ভালো হবে। হলা পেকে বসে বসে শুনলে। অগরমুচির ওসব ভালো লাগছিল না। সে ভাবছিল তিলু দিদিমণির কাছ থেকে একখানা পাকা কাঁঠাল চেয়ে নিয়ে খেতে হবে। এমন সময় নীলু সেখানে এসে ডাকলে, ও সন্ন্যাসী দাদা। চৈতন্য ভারতী বললেন, কি দিদি? পাকা কলা আর পেঁপে নিয়ে আসবো? ছ্যান হয়েছে? না, হয়নি, তুমি নিয়ে এসো, ওতে কোনো আপত্তি নেই। আচ্ছা, এই দেশে ছ্যান করা বলে কেন? কি বলবে? কিছু বলবে না, তুমি যাও। যশোরে বাঙাল সব কথাকার। নিয়ে এসো কি খাবার আছে। অমনি বললি আমি কিন্তু আনবো না, সেটুকু বলে দিচ্ছি দাদা। হলাপেকে দাঁড়িয়ে উঠে বললে, তাহলে মুই রণ পাপড়ি। সন্ন্যাসী হেসে বললেন, রণ পাপড়ে কি হবে? আপনার জন্য কলা মূলো সঙ্গেরও করে নিয়ে আসি। নীলু দিদি তো চটে গিয়েছে। অঘরমুচি বললে, মোর জন্যে একখানা পাকা কাঁঠাল। ও দিদিমণি, বড্ড খিদে নে গেছে। নীলু বললে, যাও বাড়ি গিয়ে বড় দিদি বলে ডাক দিও, বড়দি দেবে এখন। না দিদি, তুমি চলো, বড়দি এখনই বকবে এমন। গারদ কেটে এসেছি, কেন গিয়েছিলি, কেন করেছিলি, সাত কৈফিয়ত দিতে হবে। আর সবাই তো জানে মুই চোর ডাকাত, খাতি পাইনে তাই চুরি ডাকাতি করি। খাতি পেলি কি আর করতাম? গ্রামে এসে যা দেখছি, চালের কাঠা 2 আনা 10 পয়সা, তাতে আর কিছুদিন গড়াতে থাকলি হতো ভালো। খাবো কেমন করে অত আকড়া চালের ভাত? ছেলে পিলের বা কি খাওয়াবো? কি বলেন বাবা ঠাকুর? সন্ন্যাসী বললেন, যা ভালো বোঝো তাই করবে বাবা, তবে মানুষ খুন করো না, ওটা করা ঠিক নয়। হলাপেকে এতক্ষণ চুপ করে বসেছিল। মানুষ খুনের কথায় সে এবার চাঙা হয়ে উঠল। হলা আসলে হলো খুনি, অনেক মুন্ডু কেটেছে মানুষের। খুনের কথা পারলে সে উত্তেজিত হয়ে ওঠে। চৈতন্য ভারতীর সামনে এসে বললে, জোরহাত করি বাবা ঠাকুর, কিছু মনে করবেন না, একটা কথা বলি শুনুন। পানসিতে গায়ের মোড়ল বাড়ির সেবার ডাকাতি করতে গেলাম। যখন সিঁড়ি বেয়ে দোতলায় উঠছি, তখন ছোট মোড়ল মোড়ে আটকালে। ওর হাতে বাঁশপাড়া কোষ, এক লাঠির ঘায়ে কোষ ছুঁড়ে ফেলে দিলাম। আমার সামনে লাঠি ধরতে পারবে কেন ছেলে ছোকরা? তখন সেই ইটতুলি মারতে এলো। আমি ওরে বললাম, আমার সঙ্গে লাগতে এসো না, সরে যাও। তার নিউতে ঘুনিয়ে এসেছে। সে কি শোনে? আমায় একটা খারাপ গালাগালি দিলে, সঙ্গে সঙ্গে এক লাঠিতে ওর মাথাটা দোফাক করে দিলাম। উল্টে পড়ল গড়িয়ে সিঁড়ির নিচে কুমড়ো করান দিয়ে। নীলু বললে, ইস মাগো। তারপর শুনুন আশ্চর্য কাণ্ড। বড় মোড়লের পুতের বউ দিবি দশাশই সুন্দরী, মনে হলো 18-20 বয়স। চুল এলো করে দিয়ে এই লম্বা সরকি নিয়ে দাঁড়িয়ে রয়েছে দোতলার মুখে সিঁড়ির নিচে, যেখান থেকে চাপা সিঁড়ি ফেলবার দরজা। ভারতী মশাই অনেকদিন ঘর ছাড়া, জিজ্ঞেস করলেন, চাপা সিঁড়ি কি? নীলু বললে, চাপা সিঁড়ি দেখেননি? আমার বাপের বাড়ি আছে, দেখাবো। সিঁড়িতে উঠবার পর দোতলায় যেখানে গিয়ে পা দেবেন, সেখান থেকে চাপা সিঁড়ি মাথার উপর দিয়ে ফেলে দেয়। সে দরজার কবাট থেকে মাথার উপর, তাহলে ডাকাতেরা আর দোতলায় উঠতে পারে না। কেন পারবে না? হলাপেকে উত্তর দিলে কথার। বললে, আপনাকে বুঝিয়ে বলতে পারলে না দিদিমণি। চাপা সিঁড়ি চেপে ফেলে দিলি আর দোতলায় ওঠা যায় না, বড্ড কঠিন হয়ে পড়ে। এমনি সিঁড়ি যা, তার মুখের কবাট জোড়া কুরুল দিয়ে চালা করা যায়। চাপা সিঁড়ির কবাট মাথার উপর থাকে, কুরুল দিয়ে কাটা যায় না। বুঝলেন এবার? যাক, তারপর কি হলো? তখন আমি দেখছি কি বাবা ঠাকুর, সাক্ষাৎ কালী পিত্তি মেয়ে, মাথার চুল এলো, দশাশই চেহারা, কি চমৎকার গরম পেটন, মুখচোখ সরকি ধরেছে, যেন সাক্ষাৎ দশভুজা দুর্গা। কাম তেল মুখে চকচক করছে, চোখ দুটোতে যেন
আলো ঠিকরে বেরোচ্ছে। সত্যি বলছি বাবা ঠাকুর, অনেক মেয়ে দেখেছি, অমন চেহারা আর কখনো দেখিনি। আর সরকি চালালো কি, যেন তৈরি হাত, ব্যাকা করে খোঁচা মারে, আর লাগলি নাড়ি ভুড়ি নামিয়ে নেবে এমনই হাতের টেরচা তাক। মনে মনে ভাবি, সাবাস মা, বলিহারি, দুধ খেয়ে এলে বটে। তারপর তারপর চৈতন্য ভারতী অত্যন্ত উত্তেজিত হয়ে উঠলেন, সোজা হয়ে উঠে বসলেন ধুনির সামনে। একবার ভাবলাম যা থাকে কপালে লড়ে দেখব, তারপর ভাবলাম না, পিছু হটি, গতি গাছ ভালো না, আমি পিছিয়ে পড়েছি। বিরোহারি বললে, পরক্ষণে জিভ কেটে ফেলে বললে, ওই দেখো, দলের লোকের নাম করে ফেলেলাম। কেউ জানে না যে বেটা আমাদের সাঙ্গার লোক ছিল। যাক, আপনারা আর কথা বলে দিতে যাচ্ছে না নীলকুঠির সাহেবের কাছে। ভারতী মশাই বললেন, নীলকুঠির সাহেব কি করবে? সে কি বাবা ঠাকুর, এদেশে বিচার আচার সব তো কুঠির সাহেবরা করেন। আমার আর অঘরের গারদ হয়েল, সেও বিচার করেন ওই বড় সাহেব। তারপর শুনুন, বিরোহারি বেটা এগিয়ে গেল, আমাকে বললে, দুও, মেয়ে লোকের সঙ্গে লড়াইয়ে হেরে গেলি এমনই মরদ। সিঁড়ির ওপরের ধাপে দুপ করে উঠে গেল। আমি ঘুরে দাঁড়াইছি, মেয়ে লোকের গায়ে হাত দিলি বিরোহারির একদিন না আমার একদিন, মুই দেখে নেব। এমন সময় বাপরে বলে বিরোহারি একেবারে চিত হয়ে সিঁড়ির মুখে পড়ে গেল। তারপরই উঠে দু হাত তলপেটে দিয়ে কি একটা টানছে দড়ির মতো। আমি ভাবছি ওটা আবার কি। কাছে গিয়ে দেখি তলপেট হা হয়ে ফুটো বেরিয়েছে। সেই ফুটো দিয়ে পেটের রক্তমাখা নাড়ি দড়ির মতো চলে গিয়েছে ওপরে সরকির ফলার আলোর সঙ্গে গিতে। সরকি যত টান দিচ্ছে বৌমা, ওর পেটের নাড়ি ততই হর করে বেরিয়ে চলেছে ওপর বাগে। আর বেশিক্ষণ না, চোখ পাল্টাতেই আমি গিয়ে ওরে 5 কলা করে তুলি বাইরে নিয়ে এসে বসলাম। একটু জল পাইনে যে ওর মৃত্যুকালে মুখে দিই, কারণ আমি তো বুঝছি ওর হয়ে এলো। ভারতী মশাই বললেন, সেই সরকিতে গাথা নাড়িটা? লাঠির এক ঝটকায় নাড়ি ছিঁড়ে দিয়েছি, নইলে আনছি কোথা থেকে? তা বড্ড শক্ত যান হাড়ির পর, মরে না, শুধু গোঙায় আর বোধহয় জল করে, বুঝতে পারি না। এদিকে নখ এসে পড়বে, তখন বড্ড হইচই হচ্ছে বাইরে। কি করি? বাড়ির পেছনে একটা ডোবা পর্যন্ত ওরে 5 কলা করে নিয়ে গেলাম। তখন ও গোঁ করে হাত নেড়ে কি বলে, রক্তে ধরনী ভাসছে বাবা ঠাকুর। লোকজন এসে পড়বার আর দৃঢ় নেই। তখন বেমমুচির কাতানখানা চেয়ে নিয়ে এক কোপে ওর মুন্ডু ঝটকে ফেলে ধরটা ডোবা টান মেরে ফেলে দিলাম। মুন্ডুটা সাথে নিয়ে এলাম, কেননা তাহলে লাশ শনাক্ত করতে পারবে না। বেটা বিরোহারের মুন্ডু চোখ সে মোর দিকে চেয়ে বলে, যেন আমারই বুকুনি দিচ্ছে। এখনো যেন চোখ দুটো মুই দেখতে পাই, যেন মোর দিকে চেয়ে কত কি বলছে মোরে। তারপর সে বউটির কি হলো কিছু জানি নে, তবে 2 মাস পরে ফকির সেজে আবার গিয়েছিলাম মোড়ুর বাড়ি সেই বউটারে দেখব বলে। দুটো ভিক্ষে দাও মা ঠাকুরন, যেমন বলিছি অমনি তিনি এসে মোরে ভিক্ষা দিলেন। বেলা তখন দুপুর, রাত্রিরই ভালো দেখতে পাইনি। মুখের দিকে তাকিয়ে দেখি জগদ্ধাত্রীরই পিতৃ মেয়ে, দশাশয় চেহারা, হোটেলের মতো রং। দেখে ভক্তি হলো। বললাম, মা, খিদে পেয়েছে। মা বললেন, কি খাবা? বললাম, যা দেন। তখন তিনি বাড়ির মধ্যে গিয়ে আধকুচি চিড়ে মুরগি এনে আমার ঝুলিতে দিলেন। মুই মুসলমান সেজেছি, ঘর হয়ে পেন্নাম করলি সন্দেহ করতে পারে, তাই হাত তুলে বললাম, সালাম মা, বলে চলে এলাম। কিন্তু ইচ্ছে হচ্ছিল 2 পায়ের ধুলো মাথায় নিয়ে লুটিয়ে পেন্নাম করি, তারপর চলে এলাম। নীলু এতক্ষণ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে শুনছিল। এবার বললে, সে যদি মরেই গিয়েছে দাদা, তবে আবার তোমাদের দলের লোক বলে জিভ কাটলে কেন? সে কিসে মরেছে তা আজও কেউ জানে না। দিদিমণি, তুমি কি বোঝো? নীলকুঠির লোক গিয়ে তার 2টো ছেলেকে কুস্তন করবে, বলবে তোর বাবা কনে গিয়েছে। এ আজ 6-7 বছরের কথা। লোক জানে বিরোহারি গঙ্গার ধারে আর একটা বিয়ে করে সেখানে বাস করছে। মোর সাঙ্গার লোক রটিয়ে দিয়েছে। ওর ছেলে দুটো এখন লাঙল চষতে পারে। বড় ছেলেটা খুব জোয়ান হবে ওর বাবার মতো। বউটিকে আর দেখনি? না, তারপরেই 2 বছর গারদবাস, সে অন্য কারণে, এই ডাকাতির কিনারা হয়নি। চৈতন্য ভারতী বললেন, তোমার মুখে কাহিনী শুনে ভাবছি বৌমার সঙ্গে আমি দেখা করে আসব। তারা কি জাত বললে? সদ্গোপ। আমি যাব সেখানে। শক্তিমতী মেয়েরা জগদ্ধাত্রীর অবতার,
তুমি ঠিকই বলেছ। বাবা ঠাকুর, আপনি বোধহয় এদিকে আর কখনো আসেননি, থাকেনও না। অমন কিন্তু এখানে আরো 2-4টে আছে, তবে ভদ্র গেরস্থ বাড়িতে আর দেখিনি বউটি সারা। বাগদি, দুলে, মুসি, নমশূদ্রের মধ্যে অনেক মেয়ে পাবেন যারা ভালো সরকি চালায়, কোচ চালায়, ফালা চালায়, কাতান চালায়। নীলু বললে, আমি জানি। সেবার নীলকুঠির দাঙ্গায় দাদা স্বচক্ষে দেখেছেন, খড়ের ছোট্ট চালাঘরের মধ্যে থেকে 2টো দুলেরের বউ এমন তীর চালাচ্ছে, নীলকুঠির বরকন্দাজ হটে গেল। বাবা, বড় খুশি হলাম শুনে দিদি। ব্রহ্মদর্শনের আনন্দ হয় যদি এই শক্তিমতী মায়েদের একবার সাক্ষাৎ পাই। জয় মা জগদম্বা। ভবানী বাড়ুজ্যে এই সময় গাড়ু হাতে কোথা থেকে আসছিলেন। সেখান থেকে বলে উঠলেন, আরে ও কি ভাইয়া, একেবারে মা জগদম্বা? না, বৈদান্তিক জ্ঞানের ইয়েটা একেবারে নষ্ট করে দিলে। ভাই, নিত্য থেকে লীলায় নামলেই মা বাবা, বৈদান্তিকের তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? বলেছি তো তোমাকে সেদিন, বেদান্ত অত সোজা জিনিস নয়। অদ্বৈত বেদান্ত বুঝতে বহুদিন যাবে। জীব গোস্বামীর বেদান্ত বরং কিছু সহজ। ও কথা থাক, কি নিয়ে কথা বলছিলে? লীলার কথা, এদেশের মেয়েদের শক্তি সামর্থ্যের কথা। সবই মায়ের লীলা। নীলু বলে উঠল, হ্যাঁ, ভালো কথা। বড়দি ভালো ঢালার লাঠির খেলা জানে। একবার আকবর আলী লেঠেলের সঙ্গে লড়ি চালিয়েছিল ঢালার লড়ি নিয়ে। নীলকুঠির বড় লেঠেল আকবর আলী। বড়দি এমন আগলে ছিল, একটা লড়ির ঘাও মারতে পারিনি ওর গায়ে। শরীরে শক্তিও আছে বড়দির। 2টো বড় বড় খিত্তুরে ঘোড়া কাকে মাথায় করে নিয়ে আসতে পারে, এখনও পারে। ভবানী বাড়ুজ্যে হলা পেকে ও অঘোর মুচিকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে ডাক দিলেন, ও তিলু, শুনে যাও। ও তিলু, ও বড় বউ। তিলু খোকাকে দুধ খাওয়াচ্ছিল। একটু পরে খোকাকে কোলে করে এসে বললে, বাপ রে, এসব ডাকাতের দল কেন আমার বাড়িতে? হলা পেকে উত্তর দিলে, বড়দি, পেটের জ্বালা এইছি, খাতি দাও, নইলে লুট হবে। তিলু হেসে বললে, আমি লাঠি ধরতে জানি। সে তো জানি, বার করি ঢাল লড়ি। কিসের লড়ি? কিসের লড়ি? ময়না কাঠের। অঘরমুচি বললে, সত্যি বড়দি, হাত বজায় আছে তো? খেলবি নাকি একদিন? মনে আছে সেই রথতলার আখড়াতে? তখন আমার বয়স কত, 17-18 হবে। ওহ, সে যে অনেক দিনের কথা হয়ে গেল। তখন রথতলার আখড়াতে মোদের বড্ড খেলা হতো, মনে আছে খুব। বসো, আমি আসছি। একটু পরে 2টো বড় কাঁঠাল 2 হাতে বোঁটা ঝুলিয়ে নিয়ে এসে তিলু ওদের সামনে রাখলে, বললে, খাও ভাই সব, দেখি কেমন জোয়ান। হলা পেকে বললে, কোন গাছের কাঁঠাল দিদি? মালসি। খাজা না রসা? রস খাজা। এখন আষাঢ়ের জল পেলে কাঁঠাল আর রসা থাকে, খাও দুজনে। মিনিট 10-12 মধ্যে অখুরমুচি তার কাঁঠালটা শেষ করলে। হলা পেকের দিকে তাকিয়ে বললে, কি ওস্তাদ, এখনো বাকি যে? কাল রাত্রিরই খাসির মাংস খেলাম 2.5 তাতে করে ভালো খিদে নেই। তিলু বললে, সে হবে না দাদা, ফেলতে পারবে না, খেতে হবে সবটা। অগর দাদা, আর একখানা দেবো বার করে? ও গাছের আর কিন্তু নেই, খয়ের খাড়ির কাঁঠাল আছে খাঁচারে, একটু বেশি খাজা হবে। দেও ছোট দেখে একখানা। হলা পেকে বললে, খেয়ে নে অঘরা, অমন একখানা কাঁঠালের দাম হাটে একানার কম নয়, এমন অসময়ে। মুই এখানা শেষ করে আর পারবো না, বয়স তো হয়েছে তোরছে। দাও দিদিমণি, একটু গুড় জল দাও। তিলু বললে, তাহলে সাকরেদের কাছে হেরে গেলে দাদা, গুড় জল এমনি খাবে কেন? 2টো ঝুনো নারকেল দিই, ভেঙে দুজনে খাও গুড় চিড়ে। তবে বেশি গুড় দিতে পারবো না, এবার সংসারে গুড় বাড়ন্ত। 10খানা কেনা ছিল, 2খানাতে ঠকেছে। উনি বেজায় গুড় খান। দিনটা বেশ আনন্দে কাটল। হলা পেকে এবং অঘরমুচি চলে যাওয়ার সময় চৈতন্য ভারতী মহাশয়কে আরেকবার সাষ্টাঙ্গে প্রণাম করে চলে গেল। ভবানী বাড়ুজ্যে তিলুকে নিয়ে রোজ নদীতে নাইতে যান সন্ধ্যাবেলা। আজও গেলেন। ইছামতির নির্জন স্থানে নিবিড় নলখাগড়ার ঝোপের মধ্যে দিয়ে মুক্ত খোঁজা জেলেরা, কারণ ইছামতিতে বেশ দামি মুক্তাও পাওয়া যেত। গত শীতকালে যে সুরিপটটা কেটে করেছিল, তারই নিচে বাবলা, যোগী ডুমুর, পিটুলি ও নটকান গাছের তলায় ভবানী ও তিলু নিজেদের জন্যে একটা ঘাট করে নিয়েছে। সেখানে হলদে বাবলা ফুল ঝরে পড়ে টুপটাপ করে স্বচ্ছ কাকচক্ষু জলের ওপর।
গুলঞ্জে সরু ছোট লতা নটকান গাছ থেকে জলের উপরে ঝুলে পড়ে। তেচোখো মাছের ছানা স্নানরতা তিলুসুন্দরীর বুকের কাছে খেলা করে। হাত বাড়িয়ে ধরতে গেলে নিমিষের মধ্যে অন্তর্হিত হয়। ঘনান্তরাল বনকুঞ্জের ছায়ায় কত কি পাখি ডাকে সন্ধ্যায়, ওদের কেউ দেখতে পায় না ডাঙার দিক থেকে। ভবানী বাড়ুজ্যে জলে নেমে বললেন, চলো সাঁতার দিয়ে ওপারে যাই। তিলু বললে, চলুন, ওপারে ক্ষেত থেকে পটল তুলে আনি। চুরি করা হয়? পাড়া গিয়ে বুদ্ধি তোমার, চুরি বোঝো না? যা বলেন, আমরা কত তুলে আনতাম। দেবে সাঁতার? চলুন, গোঘাটার দিকে যাবেন, মাঠের বড় অশ্বত্থতলার দিকে। তিলু অদ্ভুত সুন্দরভাবে সাঁতার দেয়। সুন্দর ঋজু তনুদেহটি জলের তলায় নিঃশব্দে চলে। পাশে পাশে ভবানী বাড়ুজ্যে চলেন। হঠাৎ এক জায়গায় গহীন কালো জলে ভবানী বাড়ুজ্যে বলে ওঠেন, ও তিলু, তিলু। তিলু এগিয়ে চলেছিল, থেমে স্বামীর কাছে ফিরে এসে বললে, কি কি? ভবানী দুহাত তুলে অসহায়ের মতো খাবি খেয়ে বললেন, তুমি পালাও তিলু, আমায় কুমিরে ধরেছে, তুমি পালাও, পালাও, খোকাকে দেখো। তিলু হতভম্ব হয়ে বললে, কি হয়েছে বলুন না, কি হয়েছে? সে কি গো? জল খেতে খেতে ভবানী দুহাত তুলে ডুবতে ডুবতে বললেন, খোকাকে দেখো, খো। তিলু শিউরে উঠল জলের মধ্যে। বর্ষা সন্ধ্যার কালো নদী জল এক্ষুনি কি তার প্রিয়তমের রক্তে রাঙা হয়ে উঠবে? এরই মধ্যে শেষ হয়ে গেল জীবনের সবকিছু সাদাল্লাদ। চক্ষের নিমেষে তিলু জলে ডুব দিলে কিছু না ভেবেই স্বামীর পা কুমিরের মুখ থেকে ছাড়িয়ে নেবে, কিংবা নিজেই কুমিরের মুখে যাবে। ডুব দিয়ে স্বচ্ছ জলের মধ্যে সে দেখতে পেলে প্রকাণ্ড এক শিমুল গাছের গুঁড়ি জলের তলায় আড়ভাবে পড়ে, এবং তারই ডালপালার কাঁটায় স্বামীর কাপড় মোক্ষম জড়িয়ে আটকে গিয়েছে। হাতের এক এক ঝটকায় কাপড়খানা ছিঁড়ে ফেললে খানিকটা। আবার জলের উপর ভেসে স্বামীকে বললে, ভয় নেই, ছাড়িয়ে দিচ্ছি, শিমুল কাঁটায় বেঁধেছে। আবার দম নিয়ে আরও খানিকটা কাপড় ছিঁড়ে ফেললে। জলের মধ্যে খুব ভালো দেখাও যায় না। সন্ধ্যার অন্ধকার নেমে আসছে জলের তলায়। কি করে কাপড় বেঁধেছে ভালো বোঝাও যায় না। আবারও ডুব দিলে, আবার ভেসে উঠল। ৩-৪ বার ডুব দেওয়ার পর স্বামীকে মুক্ত করে অবসন্ন প্রায় স্বামীকে শক্ত হাতে ধরে ভাসিয়ে ডাঙার দিকে অল্প জলে নিয়ে গেল। ভবানী বাড়ুজ্যে হাঁপ নিয়ে বললেন, বাবা, ওহ। তিলুর কাপড় খুলে গিয়েছিল, চুলের রাশ শিলিয়ে গিয়েছিল। দুহাতে সেগুলো এঁটে সেটে নিলে, চুল জড়িয়ে নিলে। সেও বেশ হাঁপাচ্ছিল, কিন্তু তার সতর্ক দৃষ্টি স্বামীর দিকে। আহা, বয়স হয়ে গিয়েছে ওর, তবু কি সুন্দর চেহারা। আজ কি হতো আরেকটু হলে? হেসে স্বামীর দিকে চেয়ে বললে, বাপ রে, কি কাণ্ডটা করে বসেছিলেন সন্ধেবেলায়। ভবানী বাড়ুজ্যেও হাসলেন। খুব সাঁতার হয়েছে, এখন চলুন বাড়ি। তুমি ভাগ্যিস ডুব দিয়ে দেখেছিলে, কে জানতো ওখানে শিমুল গাছের গুড়ি রয়েছে জলের তলায়। আমি কুমির ভেবে হাত পা ছেড়ে দিয়েছিলাম তো। প্রায় অন্ধকার নির্জন পথ দিয়ে দুজন বাড়ি ফিরে চলে। তিলু ভাবছিল, আজ কি হতো যদি সত্যি সত্যি ওর কিছু হতো। তিলু শিউরে উঠল। স্বামী চলে গেলে সে কি বাঁচত? নীলকুঠির বড় সাহেবের কামরায় দেওয়ান রাজরামের ডাক পড়েছিল। সম্প্রতি তিনি হাত জোর করে বড় সাহেবের সামনে দাঁড়িয়ে। বড় সাহেব কাঠে খোদা পাইপ খেতে খেতে বলেন, তোমার কাজ ঠিকমতো হইতেছে না। কেন হুজুর? নীলের চাষ এবার একটা লো ফিগার, কম হইল কিভাবে? হুজুর, মাপ করেন তো, ঠিক কথা বলি। সেবার সেই রাহাতুনপুরীর কাণ্ড কারখানার পর। জেন বিলস শিপটন হঠাৎ টেবিলের উপর দুম করে ঘুষি মেরে বললে, ওসব কিছু শুনিতে চাই না। আই ডোন্ট উইশ টু স্পিন দ্যাট রিগম্যারল ওভার হিয়ার এগেন। কাজ চাই, কাজ। 200 বিঘা জমিতে এবছর নীল বুনিতে হইবে, বুঝিলে? বাজে কথা শুনিতে চাই না। হুজুর, মিস্টার ডঙ্কিনসন বদলি হইয়া গেল, নতুন ম্যাজিস্ট্রেট আসিল। হে আমাদের দলে আছেন। নীলের ডাডন এবছর ব্রিংসলি আরম্ভ করিতে হইবে। ফিগার চাই, ডাডনের খাটা রোজ আমাকে দেখাইবে। হুজুর। শ্রীরাম মুচি এ সময় সাহেবের কফি নিয়ে ঘরে ঢুকল। তাকে দেখে রাজারাম বললেন, হুজুর, এই লোককে জিজ্ঞেস করুন। এদের চরপাড়া গ্রামে মুচিপাড়ার লোকে কিছুতে নীলবন্তি দেবে না। আপনি জিজ্ঞেস করুন ওকে। সাহেব শ্রীরাম মুচিকে বললে, কি কথা আছে? শ্রীরাম বড় সাহেবের পেয়ারের খানসামা। বড় সাহেবকেও সে ততটা সম্ভ্রম ও ভয়ের চোখে দেখে না, অন্য লোকের কথা বলাই বাহুল্য। সে বললে,
কথা সবই ঠিক। কি ঠিক? গোলু আর হংস দল পাকিয়েছে হুজুর, নীলের দাগ মাততে দেবে না। জেনবিল শিপটন রেগে উঠে দেওয়ানের দিকে চেয়ে বললেন, ইউ আর নো মিল্ক শপ। মুচিপাড়ার জমির সব ডাক লাগাও, টুডে, আজই। আমি ঘোড়া করিয়া দেখিতে যাইব। শ্যামচাঁদ ভুলিয়া গেল রামুমুচি লিডার হইয়াছে, তাহাকে সোজা করিবে। এই সময় শ্রীরাম মুচি হাত জোর করে বললে, সাহেব, আমার 3 বিঘে মুসুরি আছে রবিখন্দ, আমার ওটা দাগ যেন না দেন দেওয়ানজি। রামু সর্দারের বাড়ি আমি যাইনে, তার ভাত খাইনে। আচ্ছা, গ্র্যান্টেড, মঞ্জুর হইল। দেওয়ান, ইহার জমি বাদ পড়িল। রাজারাম বললেন, হুজুরের হুকুম। আচ্ছা যাও, দ্যাট ডেভিল অফ অ্যান আমিন শুড গো উইথ ইউ। প্রসন্ন আমিন তোমার সাথে যাইবে, হরিশ আমিন নয়। হুজুরের হুকুম। প্রসন্ন চক্রবর্তী নিজের ঘরে ভাত রাঁধছিল। দেওয়ান রাজারাম ঘরে ঢুকতেই প্রসন্ন তাড়াতাড়ি উঠে দাঁড়াল। তবু ভালো, কিছুক্ষণ আগে তার এই ঘরেই নবগাজীদের দল এসেছিল। নীলের দাগ কিছু কম করে যাতে এবছর তাদের গায়ে দেওয়া হয় সেজন্য অনুরোধ জানাতে। শুধু হাতেও তারা আসেনি, আর একটু বেশিক্ষণ ওরা থাকলে ধরা পড়ে যেতে হতো। ঘুঘু রাজারামের চোখ এড়াত না কিছু। রাজারাম বললেন, কি ভাত হচ্ছে? আসুন আগে। হ্যাঁ, শিগগির চলো চকর্তি, মুচিদের আজ শেষ করে আসতে হবে। বড় সাহেব রেগে আগুন, আমাকে ডেকে পাঠিয়েছিল। একটা কথা বলবো, রাগ করবেন না? কি? দাগ শেষ। সে কি? প্রসন্ন চক্রবর্তী ভাতের হাত ধুয়ে গামছা দিয়ে মুছে ঘরের কোণের টিনের ক্ষুদ্র পেটরাটা খুলে দাগ নকশার বই ও ম্যাপ বার করে হাত দিয়ে দেখিয়ে বললে, 7 পাখি জমি এই, 2 পাখি জমির এই, আর 1 পাখি, আর এই 1.5 পাখি, এ কোণে 30 বিঘে 7 কাঠা। রাজারাম প্রশংসমান দৃষ্টিতে ওর দিকে চেয়ে বললেন, বাহ, কবে করলে? রবিবার রাত দুপুরের পর। সঙ্গে কে ছিল? করিম লিটেল আর আমি। পিনম্যান ছিল শয়রাম বোস্টম। রিপোর্ট করনি কেন? আগে জানাতে হয় এসব কথা, তাহলে বড় সাহেবের কাছে আমাকে মুখ খেতে হতো না। যাও, কিছু মনে করবেন না দেওয়ানজি। কেন বলিনি শুনুন, ভরসা পাইনি। ঠিক বলছি, রাতুনপুরীর সেই ব্যাপারের পর আর কিছু, সে ভয় নেই। ম্যাজিস্ট্রেট বদলে গিয়েছে, বড় সাহেব নিজে বললে আমাকে। কিন্তু সেদিন সকালেই চরপাড়ায় গোলমাল বাঁধল। পাইক এসে খবর দিলে চরপাড়ার প্রজারা দাগ উপড়ে ফেলেছে। রাজারাম রায় বড় সাহেবকে কথাটা জানালেন না। তার দুঃসম্পর্কে সেই ভাইপো রমাকান্ত রায়, যে কলকাতায় আমুটি কোম্পানির হোসে নকল বিশি করে এবং যে অদ্ভুত কলের গাড়ি ও জাহাজের কথা বলেছিল, সে নীলকুঠিতে এসেছিল দেওয়ানের সঙ্গে দেখা করতে। প্রসন্ন চক্রবর্তী আমিন যে কাজ একা করে এসেছে, তাতে দেওয়ান রাজারাম নিজেও কিছু ভাগ বসাতে চান। রিপোর্ট সেইভাবেই লিখেছিলেন। প্রসন্ন চক্রবর্তীকে অবশ্যই হাওয়া করে দিচ্ছিলেন একেবারে। রাজারাম তখনই ঘোড়া ছুটিয়ে বেরুলেন চরপাড়ার দিকে। সেখানে এক বটতলায় বসে একে একে সমস্ত মুচিদের ডাকলেন। যার যত জমিতে আগে দাগ ছিল তার চেয়ে বেশি দাগ স্বীকার করিয়ে টিপসই নিলেন প্রত্যেকের। কারো কিছু কথা শুনলেন না। রামু সর্দারকে ডেকে বললেন, এবার 5 পোতার বাওরে বাধাল দিয়েছিলে তুমি? আগে হ্যাঁ রাজামশাই, ফি বছর মোর বাধাল পড়ে। রামু সর্দারের বুক কেঁপে গেল। দেওয়ানজিকে সে চেনে। ঘোড়ায় উঠবার সময় সে দেওয়ানকে বললে, মোর কি দোষ হয়েছে? অপরাধ নেবেন না, যদি কেউ কিছু বলে থাকে। দেওয়ানজি ঘোড়ায় চেপে উঠে বেরিয়ে গেলেন। সন্ধ্যের পর 5 পোতার বাওড়ের বাধালে রামু সর্দার বসে তামাক খাচ্ছে আর 4-5 জন নিকিরি ও চাষিদের সঙ্গে কথাবার্তা বলছে। এমন সময় হঠাৎ কোথা থেকে 8-10 জন লোক এসে ওর বাধাল ভাঙতে আরম্ভ করলে। রামু সর্দার খাড়া হয়ে উঠে বললে, কে কে বাধালে হাত দেয় কোন সুমন্দির বাইরে? করিম লাঠিয়া লেগে এসে বললে, তোর বাবা। তবে রে? রামু সর্দার বাগদি পাড়ার মোড়ল, দুর্বল লোক নয় সে। লাঠি হাতে সে এগিয়ে যেতেই করিম লাঠিয়ালের লাঠি এসে পড়ল ওর মাথায়। রামু সর্দার লাঠি ঠেকিয়ে দিতেই করিম হুঙ্কার দিয়ে বলে উঠল, সামলাও। আবার ভীষণ বাড়ি। রামু সর্দার ফিরিয়ে বাড়ি দিলে। সাবাস, সামলাও। রামু সর্দার ফাঁক খুঁজছিল। বিজয় গর্বে অসতর্ক করিম লাঠিয়ালের মাথার দিকে খালি ছিল। বিদ্যুৎ বেগে রামু সর্দার লাঠি উঠিয়ে বললে, তুমি সামলাও কর্মে খানসামা। সঙ্গে সঙ্গে রামুর লাঠি ঘুরে গেল বোঁ করে ওর বাঁকা আড় করা লাঠির ওপর দিয়ে।
বেল ফাটার মতো শব্দ হলো। করিম পেঁপে গাছের ভাঙা ডালের মতো পড়ে গেল বাঁধালের জালের খুঁটির পাশে। কিন্তু রামু সামলাতে পারলে না, সেও গেল হুমড়ি খেয়ে পড়ে। অমনি করিম লাঠিলের সঙ্গী লাঠিয়ালরা দূরদার করে লাঠি চালালে ওর উপর, যতক্ষণ রামু শেষ না হয়ে গেল। রক্তে বাঁধালের ঘাস রাঙা হয়েছিল তার পরদিন সকালেও। চাপ চাপ রক্ত পড়েছিল ঘাসের ওপর, পথযাত্রীরা দেখেছিল। বাঁধালের চিহ্ন ছিল না তার পরদিন সেখানে। বাঁশ ভেঙে চড়ে নিয়ে চলে গিয়েছিল লাঠিয়ালের দল। এই বাঁধালের খুব কাছে রামকানাই চক্রবর্তী কবিরাজ একা একা বাস করতেন একটা খেজুর গাছের তলার মাঠের মধ্যে। রামকানাই অতি গরিব ব্রাহ্মণ, ভাত আর সোদালি ফুল ভাজা, এই তার সারা গ্রীষ্মকালের আহার, যতদিন সোদালি ফুল ফোটে বাওড়ের ধারের মাঠে। কবিরাজি জানতেন ভালোই, কিন্তু এ পল্লী গ্রামে কেউ পয়সা দিত না, খাওয়ার জন্য ধান দিত রোগীরা। তাও শ্রাবণ মাসে অসুখ সারল তো আশ্বিন মাসের প্রথমে নতুন নাও উঠলে চাষির বাড়ি বাড়ি এই গায়ে ও গায়ে ঘুরে সে ধান নিজেকেই সংগ্রহ করতে হতো তাকে। রামকানাই খেজুর তলায় নিজের ঘরটিতে বসে দাসু রায়ের পাঁচালি পড়ছিলেন। এমন সময় হইচই শুনে তিনি বই বন্ধ করে বাইরে এসে দাঁড়ালেন। তারপর আরও এগিয়ে দেখতে পেলেন নীলকুঠির কয়েকজন লাঠিয়াল বাঁধালের বাঁশ খুলছে। একটু পরে শুনতে পেলেন কারা বলছে খুন হয়েছে। রামকানাই ফিরে আসছেন নিজের ঘরে। তার পাশ দিয়ে হারুন নিকিরি আর মনসুর নিকিরি দৌড়ে পালিয়ে চলে গেল। রামকানাই বললেন, ও হারু, ও মনসুর, কি হয়েছে, কি হয়েছে? তাদের পেছনে অন্ধকারে পালাচ্ছিল হরজত নিকিরি। সে বললে, কে? কবিরাজ মশাই, ওদিকে যাবেন না। রামু বাগদিকে নীলকুঠির লেঠেলরা মেরে ফেলে দিয়ে বাঁধাল লুট করছে। রামকানাই ভয়ে এসে ঘরের দোর বন্ধ করে দিলেন। একটা খুব আশ্চর্য ব্যাপার ঘটল এই উপলক্ষে, খুনের চেয়েও বড়, হাঙ্গামার চেয়েও বড়। পরদিন সকালে চারদিকে হইচই বেঁধে গেল। নীলকুঠির লোকেরা পাঁচপোতার বাঁধাল ভেঙে গুড়িয়ে দিয়েছে, রামু সর্দারকে খুন করেছে। দলে দলে লোক দেখতে গেল ব্যাপারটা কি। অনেকে বললে নীলকুঠির সাহেব এবার জলকর দখল করবে বলে এরকম করছে। অনেকে রাজারামের বাড়ি গেল। দেওয়ান রাজারাম আশ্চর্য হয়ে বললেন, খুন? সে কি কথা? আমাদের কুঠির কোনো লোক নয়, বাইরের লোক হবে। রামু বাগদি ছিল বদমাশ নাজির, তার আবার শত্রুর অভাব। তুমিও যেমন, যা কিছু হবে অমনি নীলকুঠির ঘাড়ে চাপালেই হলো। কে খুন করে গেল? নীলকুঠির লোকে করেছে? নাও ঠেলা। বড় সাহেব রাজারামকে ডেকে বললে, খুনের কথা কি শুনিতেছি, কে খুন করিল? রাজারাম বললেন, আমাদের লোক নয় হুজুর, তার শত্রু ছিল অনেক, রামু বাগদির। কে খুন করেছে আমরা কি জানি। আমাদের লাঠিয়াল গিয়াছিল কিনা? না হুজুর, পুলিশের কাছে এই কথা প্রমাণ করিতে হইবে। ছোট সাহেবকে বললে, I think that man has overshot his mark this time. I don't appreciate this murder business, you see. Too much of a trouble when I am the inquiring magistrate. I ordered only the fish burn to be swiped away, sir. I know. Get ready for the trouble this time. পুলিশের তদন্তের পূর্বে রামকানাই কবিরাজের ডাক পড়ল রাজারামের বাড়ি। রাজারাম তাকে বলে দিলেন, এই কথা তাকে বলতে হবে, বুনোপাড়ার লোকেদের রামুকে খুন করতে তিনি দেখেছেন। রামকানাই চক্রবর্তী বললেন, একেবারে মিথ্যে কথা কি করে বলি রায়মশাই? বলতে হবে, বেশি ফ্যাচফ্যাচ করবেন না, যা বলা হচ্ছে তাই করবেন। আগে এ তো বড় বিপদে ফেললেন রায়মশাই, আপনাকে পান খেতে দেব কুটি থেকে। রাম রাম, ও কথা বলবেন না, পয়সা নিয়ে ও কাজ করব না। তদন্তের সময় রামকানাইয়ের ডাক পড়ল। দারোগা নীলকুঠির অনেক নুন খেয়েছে, সে অনেক চেষ্টা করলে রামকানাইয়ের সাক্ষ্য ওলটপালট করে দিতে। রামকানাইয়ের এক কথা, নীলকুঠির লাঠিয়ালদের তিনি বাঁধাল থেকে পালাতে দেখেছেন। রামু সর্দারের মৃতদেহ তিনি দেখেছেন, তবে কে তাকে বেড়েছে তা তিনি দেখেননি। দারোগা বললে, বুনোপাড়ার সঙ্গে ওর বিবাদ ছিল জানেন? না দারোগা মশাই। বুনোপাড়ার কোনো লোককে সেখানে দেখেছিলেন? না। ভালো করে মনে করুন। না দারোগা মশাই। যাবার সময় দারোগা রাজারাম রায়কে ডেকে বলে গেল, দেওয়ানজি, কবিরাজ বুড়ো বড় তেঁদর, ওকে হাত করার চেষ্টা করতে হবে, ডাবের জল খাওয়ান বেশি করে। রামকানাইকে নীলকুঠিতে ডেকে নিয়ে যাওয়া হলো পাইক দিয়ে। প্রসন্ন চক্রবর্তী আমিন বললে, কবিরাজ মশাই, বড় সাহেব বাহাদুর বলেছেন আপনাকে খুশি করে দেবেন, শুধু কি চান বলুন, বড় সন্তুষ্ট হয়েছেন আপনার ওপর। আমি আবার কি চাইব, গরিব বামুন আমিন মশাই, যা দেন তিনি।
তবুও বলুন কি আপনার, মানে ধরুন টাকা কড়ি কি ধান? ধান দিলে খুব ভালো হয়, তাই আমি বলছি দেওয়ানজির কাছে। রামকানাই চক্রবর্তীকে তারপর নিয়ে যাওয়া হলো ছোট সাহেবের খাস কামরায়। রামকানাই গরিব ব্যক্তি। সাহেব শুভর আবহাওয়ায় কখনো আসেননি। কাঁপতে কাঁপতে ঘরে ঢুকলেন। ছোট সাহেব পাইপ মুখে বসেছিল। কড়া সুরে বললে, এদিকে এসো। আগে সাহেব মশাই নমস্কার হই। তুমি কি করো? আগে কবিরাজি করি। বেশ, কুঠিতে কবিরাজি করবে? আগে কার কবিরাজি সাহেব মশাই? আমাদের। সে আপনাদের অভিরুচি, যা বলবেন তা করব বই কি। তাই করবা? আগে কেন করব না? মাসে তোমায় 10 টাকা করে দেওয়া হবে তাহলেই। রামকানাই চক্রবর্তী নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। 10 টাকা? মাসে 10 টাকা হয়তো দেওয়ান মশাইয়ের মতো বড় মানুষের রোজগার। আজ হঠাৎ এত প্রসন্ন হলেন কেন এরা? রামকানাই কবিরাজ বললেন, 10 টাকা সাহেব মশাই? হ্যাঁ, তাই দেওয়া হবে। রাজারামকে ডেকে ধূর্ত ছোট সাহেব বলে দিলে, এই লোকের কাছে একটা চুক্তি করে লেখাপড়া হোক। 10 টাকা মাসে কবিরাজির জন্যে কুঠির ক্যাশ থেকে দেওয়া হবে। 10টা টাকা দিয়ে দাও, 1 মাসের আগাম। বেশ হুজুর। পরদিন রামকানের আবার ডাক পড়ল নীলকুঠিতে। তার আগের দিন বিকেলে টাকা নিয়ে চলে এসেছেন হৃষ্ট মনে। আজ সকালে আবার কিসের ডাক? দেওয়ান রাজারামের সেরেস্তায় গিয়ে হাজিরা দিতে হলো রামকানাইকে। দেওয়ান বললেন, তাহলে তো আপনি এখন আমাদের লোক হয়ে গেলেন। রামকানাই বিনীতভাবে জানালেন, সে তাদের কৃপা। না না, ওসব নয়, আপনি ভালো কবিরাজ, আমাদেরও দরকার। 10 টাকা পেয়েছেন? আগে হ্যাঁ। একটা কথা, শব্দ হলো, নীলকুঠির নুন তো খেলেন, এবার যে তার গুণ গাইতে হবে। আগে মহানুভব বড় সাহেব, ছোট সাহেব আর দেওয়ানজির গুণ সর্বদাই গাইব। গরিব ব্রাহ্মণ, যা উপকার আপনারা করলেন, ও কথা থাক। সেই খুনের মকদ্দমায় আপনাকে আমাদের পক্ষে সাক্ষী দিতে হবে। এই উপকারটা আপনি করুন আমাদের। রামকানাই আকাশ থেকে পড়লেন। সে কি, সে তো মিটে গিয়েছে। যা বলবার পুলিশের কাছে বলেছেন, আবার কেন? তা নয়, আদালতে বলতে হবে। আপনাকে আমরা সাক্ষী মানব। আপনি বলবেন, বনপাড়ার ভন্তে বুনু, ন্যাংটা বুনু, শ্রীকৃষ্ণ বুনু আর পতিরাম বুনুকে আপনি লাঠি নিয়ে পালিয়ে যেতে দেখেছেন। কিন্তু তা তো দেখিনি দেওয়ান মশাই। না দেখেছেন নাই দেখেছেন, বোকার মতো কথা বলবেন না। নীলকুঠির মাইনে করা বাধা কবিরাজ আপনাকে করা হলো। সাহেব মেমের রোগ সারালে বকশিস পাবেন কত? 10 টাকা মাসে তো বাধা মাইনে হয়েছে। একটা ঘর কাল আপনার জন্য দেওয়ানো হবে, বড় সাহেব বলেছে। আপনি তো আমাদের নিজের লোক হয়ে গেলেন। আমাদের পক্ষ টেনে একটা কথা, ওই একটা কথা, ব্যাস হয়ে গেল। আপনাকে আর কিছু বলতে হবে না। এই একটা কথা আপনি বলবেন, অমুক অমুক বুনুকে দৌড়ে পালাতে আপনি দেখেছেন। রামকানাই বিষণ্ণ মুখে বললেন, তা 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 নয়, বলতে হবে। আপনি কি চান? বড় সাহেব বড় ভালো নজর দিয়েছে আপনার ওপর। যা চান তাই দেবে। আপনার উন্নতি হয়ে যাবে এবার। রাজারাম আরও বললেন, তাহলে যান এখন। নীলকুঠির ঘোড়া দিতাম, কিন্তু আপনি তো চড়তে জানেন না। গরুর গাড়িতে যাবেন? রামকানাই খুব বিনীতভাবে হাত জোড় করে বললেন, দেওয়ান মশাই, আমি বড্ড গরিব, আমারে মুশকিলে ফেলবেন না। আদালতে দাঁড়িয়ে হলফ করে তবে সাক্ষী দিতে শুনেছি। আগে আমি সেখানে মিথ্যে কথা বলতে পারবো না। আমায় মাপ করুন দেওয়ান মশাই। আমার বাবা কৃষন্ধা না হলে জল খেতেন না। কখনো মিথ্যে বলতে শুনিনি কেউ তার মুখে। আমি বংশের কুলাঙ্গার, তাই কবিরাজি করে পয়সা নিই। বিনামূল্যে রোগ আরোগ্য করা উচিত। জানি সব, কিন্তু বড্ড গরিব, না নিয়ে পারি নে। আদালতে দাঁড়িয়ে মিথ্যে কথা আমি বলতে পারবো না দেওয়ান মশাই। দেওয়ান রাজারাম রেগে উত্তর দিলেন, এটা বড্ড ধরিবাজ। এটারে চুনের গুদামে পুড়ে রেখো আজ রাত্রি। চাপুনির জল খাওয়ালেই যদি জ্ঞান হয়, তাতেও যদি না সারে তবে শ্যামচাঁদ আছে জানো তো। পাইক নফরমুচি কাছে দাঁড়িয়ে বলে, চলুন ঠাকুরমশাই। কোথায় নিয়ে যাবা? চুনের গুদামে নিয়ে যেতে বলেছে দেওয়ানজি, শুনলেন না? আপনি ব্রাহ্মণ দেবতা, গায়ে হাত দেব না, দিলি আমার মহাপাপ হবে। আপনি চলুন এগিয়ে। কোন দিকে? আমার পেছনে পেছনে আসুন। কিছু দূর যেতে রাজারাম পুনরায় রামকানাইকে ডেকে বললেন, তাহলে চুনির গোদামেই চললেন? সেই জায়গাটাতে কিন্তু নাকে কাঁদতে হবে গেলে। আপনি ভদ্রলোকের ছেলে, তাই বললাম। তবে আমারে কেন সেখানে পাঠাচ্ছেন দেওয়ান মশাই?
পাঠাবেন না? আমার তো পাঠানোর ইচ্ছে নয়। আপনি যে এত ভদ্রলোক হয়ে কুঠির মাইনে বাঁধা কবিরাজ হয়ে আমাদের একটা উপকার করবেন না? তা না, হলপ করে মিথ্যে বলতে পারবো না, ওতে পতিত হতে হয়। তবে চুনের গুদামে ওঠো গিয়ে ঠেলে। যাও নফর, চাবি বন্ধ করে এসো। রাত প্রায় 10টা। দেওয়ান রাজারাম একা গিয়ে চুনের গুদামের দরজা খুললেন। রামকানাই কবিরাজ ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছেন। নীলকুঠির চুনের গুদাম শয়নঘর হিসেবে খুব আরামদায়ক স্থান নয়। চুনের গুদামের সঙ্গে চুনের সম্পর্ক তত থাকে না যত থাকে বিদ্রোহী প্রজা ও কৃষকের। বড় সাহেবের ও নীলকুঠির স্বার্থ নিয়ে যার সঙ্গে বিরোধ বা মতভেদ, সে চুনের গুদামের যাত্রী। এ আলো বাতাসহীন দুটো মাত্র ঘুলঘুলিওয়ালা ঘরে তাকে আবদ্ধ থাকতে হবে ততক্ষণ যতক্ষণ বড় সাহেব বা ছোট সাহেবের অথবা দেওয়ানজির মর্জি। চুনের গুদামের বাইরে একটা বড় মাদার গাছ ছিল। একবার রাসমণিপুরের জনৈক দুর্দান্ত প্রজা ঘুলঘুলি দিয়ে বার হয়ে মাদার গাছের নিচু ডাল ধরে ঝুলে পালিয়ে গিয়েছিল বলে তৎকালীন বড় সাহেব জন সাহেবের আদেশে গাছটা কেটে ফেলা হয়। চুনের গুদামে ইতিপূর্বে একজন প্রজা নাকি অজ্ঞান হয়ে গিয়েছিল ভূত দেখে। রাজারামের মনে ভূতের ভয়টা একটু বেশি। একলা কখনো তিনি এত রাত্রে চুনের গুদামে আসতেন না। আসবার আগে তার গাটা ছমছম করছিল। এখন রামকানাইকে দেখে তিনি মনে একটু সাহস পেলেন। হোক না ঘুমন্ত, তবে একটা জলজ্জান্ত মানুষ তো বটে। দেওয়ানজি ডাক দিলেন, ও কবরেজ মশাই, ও কবরেজ। রামকানাই চমকে ধর্মর করে উঠে বললেন, কে? ও দেওয়ান মশাই, আসুন আসুন। বলে এমন ব্যস্ত হয়ে পড়লেন তাকে বসবার ঠাঁই দিতে, যেন রাজারাম তার বাড়িতে আজ রাতের বেলা অতিথি রূপে পদার্পণ করেছেন। রাজারাম বললেন, থাক থাক, বসবার জন্য আসিনি, আমার সঙ্গে চলুন। কোথায় দেওয়ান মশাই? চলুন না। তা চলুন, তবে এমন ঘরে আর আমায় পড়বেন না দেওয়ান মশাই। বড্ড মশা, কামড়ে আমারে খেয়ে ফেলে দিয়েছে একেবারে। আপনার গেরোর ফের, নইলে আজ আপনি নীলকুঠির কবিরাজ, আপনাকে এখানে আসতে হবে কেন? যাক, যা হবার হয়েছে, এখন চলুন আমার সঙ্গে। যেখানেই নিয়ে যান একটু যেন ঘুমুতে পারি। মত বদলেছে? না দেওয়ান মশাই, হাত জোর করে বলছি, আমারও অনুরোধ করবেন না। আমি কবিরাজ লোক, কারো অসুখ দেখলি নিজে গাছ গাছরা তুলে এনে বড়ি করে দেব, নিজের হাতে পাঁচন সিদ্ধ করব। সেই কাজে ত্রুটি পাবেন না, কিন্তু ওসব মামলা মোকদ্দমার কাজে আমারে জড়াবেন না, দোহাই আপনার। রামকানাই সরল লোক। নীলকুঠি সাহেবদের ক্রিয়াকলাপ কিছু জানতেন না, বা সাহেবদের চেয়েও তাদের এইসব নন্দী ভৃঙ্গির দল যে এক কাঠি সরেশ, তারা যে রাত দুপুরে সাহেবদের হুকুমে ও ইঙ্গিতে বিনা দ্বিধায় অম্লান বদনে জলজ্জান্ত মানুষকে খুন করে লাশ গাজীপুরের বিলে পুঁতে রেখে আসতে পারে, তাই বা তিনি কোন চরক সুশ্রুতের পুঁথিতে পড়বেন। ছোট সাহেব একটা লম্বা বারান্দায় বসে নীলের বান্ডিলের হিসেব করছিলেন। এইসব বান্ডিল বাঁধা নীল কলকাতা থেকে আমটি কোম্পানির বায়না করা। দিন তিনেকের মধ্যে তাদের তরফ থেকে হোস ম্যানেজার রবার্ট সাহেব এসে নীল দেখবেন। ছোট সাহেব নীলের বান্ডিলের তদারক করছে এই জন্যই। সেখানে দাঁড়িয়ে আছে প্রসন্ন আমিন। সে খুব ভালো নীল চেনে এবং জমানবিশ কানাই গাঙ্গুলি। পেছনে দাঁড়িয়ে আছে সহেজ ভজামুচি। দেওয়ানকে দেখে ছোট সাহেব বলে উঠল, আরে দেওয়ান, এসো এসো। তুমি বলো তো, 363 নম্বর আকাইপুরের নীলের বান্ডিলের সঙ্গে দেউড়ে ঘোগা শরাবপুরের নীল মিশবে? আসল কথা, এরা নীল ভালো মন্দতে মেশাচ্ছে। সব মাঠের নীল ভালো হয় না। যারা এদের মধ্যে বিশেষজ্ঞ তারা নীল দেখে বলে দেবে তার শ্রেণী, বলে দেবে এই নীলের সঙ্গে ও নীল মিশিও না। আমটি কোম্পানির দালাল ধরে ফেলে দেবে। দেওয়ান বললে, খুব মিশবে, এবছর আর কালীবর দালাল আসবে না। রবার্ট সাহেব কিছু বোঝে না। ঘোগা আর আমাদের মোল্লাহাটি 5 পোতার নীল মিশিয়ে দিলি কেউ ধরতে পারবে না। এই এনেছি হুজুর, আমাদের সেই কবিরাজ। ছোট সাহেব রামকানাইয়ের দিকে চেয়ে বললে, চুনের গুদাম কিরকম লাগলো? রামকানাই হাত জোর করে বললে, সাহেব মশাই নমস্কার আগে। চুনের গুদাম কেমন জায়গা? দেওয়ান রাজারাম জিভে একটা শব্দ করে হাত দুখানা তুলে বললে, হুজুর, আপনি বললেন কিরকম জায়গা, কবিরাজ তার কি জানে? সেখানে ঢুকে ঘুমুতে লেগেছে। হ্যাঁ, ঘুমুচ্ছিলে? তাহলে খুব আরামের জায়গা বলে মনে হয়েছে দেখছি। আর কদিন থাকতে চাও? আগে সাহেব মশাই, কি বলছেন আমি বুঝতে পারছি না। খুব বুঝেছ, তুমি ঘুয়ো লোক। নেকা সাজলি জন ডেভিড তোমায় ছাড়বে না।
মকদ্দমায় সাক্ষী দেবে কিনা বলো, যদি দাও তোমাকে আরো 10 টাকা এখনই মাইনে বাড়িয়ে দেব। কেমন, রাজি? কোনো কথা বলতে হবে না। তুমি বুনোপাড়ার শ্রীকৃষ্ণ বুনো আর 2জন লোককে লাঠি হাতে চলে যেতে দেখেছ বলবে। রাজি? আগে সাহেব মশাই। ও সাহেব মশাই বলা খাটবে না, করতে হবে, সাক্ষী দিতে হবে। তোমার উন্নতি করে দেব। এখানে বাধা মাইনের কভারেজ হবে। 20 টাকা মাইনে ধরে দিও দেওয়ান জুন মাস থেকে। দেওয়ান রাজারাম তখনই পড়া পাখির মতো বলে উঠলেন, যে আগে হুজুর। বেশ, নিয়ে যাও। কবিরাজ রাজি আছে, নিয়ে যাও ওকে। প্রসন্ন আমিন, তোমার ঘরে শোয়ার জায়গা করে দিতে পারবা না কবিরাজের? প্রসন্ন আমিন তটস্থ হয়ে তড়াক করে লাফিয়ে উঠে বললে, হ্যাঁ হুজুর, আমার বিছানা পাতাই আছে, তাতেও উনি শুতে পারেন না হয়। রামকানার মুখ শুকিয়ে গিয়েছে, জল তেষ্টায় তার জিভ জড়িয়ে এসেছে, কিন্তু নীলকুঠিতে সাহেবের ও মুচির ছোঁয়া জল তিনি খাবেন না, কারণ এইমাত্র দেখলেন বেচারা শ্রীরাম মুচি ছোট সাহেবের জন্যে কাচের বাটি করে মদ নয় কফি, রামকানায় ভুল করেছেন, নিয়ে এলো। সত্যিই জাতের ছোঁয়াছুঁই এখানে। না, এইসব ব্রাহ্মণেরও দেখছি এখানে জাত নেই। এখানে কবিরাজি করতে হলে জল খাবেন না এখানকার, শুধু ডাব খেয়ে কাটাতে হবে। প্রসন্ন আমিন বললে, তাহলে চলুন কবিরাজ মশাই, রাত হয়েছে। দেওয়ান রাজারাম পাকা লোক, তিনি এই সময় বললেন, তাহলে কবিরাজ মশাইয়ের সাক্ষী দেওয়া ঠিক হলো তো? প্রসন্ন আমিন রামকানাইয়ের দিকে চাইলে। রামকানাই বললে, সাহেব মশাই, তা আমি কেমন করে দেব? সে আগেই বললাম তো, দেওয়ান মশাইকে। ছোট সাহেব চোখ গরম করে বললে, সাক্ষী দেবে না? না সাহেব মশাই, মিথ্যে কথা আমি বলতে পারবো না। দোহাই আপনার, হাত জোর করছি আপনার কাছে। আমার বাবা ছিলেন ব্রাহ্মণ পণ্ডিত। ও, তুমি এমনি শায়েস্তা হবে না, তোমার মাথায় ঠিক এমনি হবে না। ভজা, নফরকে ডাক দাও, 10 ঘা শ্যামচাঁদ কষে দিক। নফরমুচি লম্বা জোয়ান মিশকালো লোক, সে অনেক লোককে নিজের হাতে খুন করেছে। কুঠির বাইরে আশপাশ গ্রামে নফরকে সবাই ভয় করে। নফর বোধহয় ঘুমুচ্ছিল, ভজার পেছনে পেছনে সে চোখ মুছতে মুছতে এলো। ছোট সাহেব রামকানাইয়ের দিকে চেয়ে বললেন, কেমন লাগবে শ্যামচাঁদ? আগে সাহেব মশাই, তাহলে আমি মরে যাব, আমারে মারতে বলবেন না। আষাঢ় মাসে বাতশ্লেষ্মা হয়ে আমার শরীর বড় দুর্বল। মরে গেলে তাতে আমার কিছুই হবে না, নিয়ে যাও নফর। নফর বললে, যে আগে হুজুর। নফর এসে রামকানার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চলল। যাবার সময় দেওয়ানজির দিকে তাকিয়ে বললে, তাহলে আস্তা বলে নিয়ে যাই। এই সময় দেওয়ানের দিকে সে সামান্য ক্ষণের জন্যে স্থির দৃষ্টিতে চেয়ে রইল। দেওয়ান বললেন, নিয়ে যাও। রামকানাই বলিদানের পাঁঠার মতো নফরের সঙ্গে চললেন। লোকটা স্বভাবত নির্বোধ। এখনই যে নফর মুচির জোরালো হাতের শ্যামচাঁদের ঘায়ে তার পিঠের চামড়া ফালা ফালা হয়ে যাবে, সে সম্ভাবনা কানে শুনলেও বুদ্ধি দিয়ে এখনও হৃদয়ঙ্গম করে উঠতে পারেননি। আস্তা বলে দাঁড় করিয়ে নফর ক্ষীণ চন্দ্রলোকে রামকানাইয়ের দিকে ভালো করে চেয়ে বললে, কগা খাবা? আমারে মেরো না বাবা, আমার বাতশ্লেষ্মার অসুখ আছে, আমি তাহলে মরে যাব। মরে যাও, বাওরের জলে ভাসিয়ে দেবানি, তার জন্যে ভাবতে হবে না। অমন কত এ হাতে ভাসিয়ে দিছি, পেছন ফিরে দাঁড়াও। দুঘামাত্র শ্যামচাঁদ খেয়ে রামকানাই মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে লাগলেন। নফর কোথা থেকে একটা চটের থলে এনে রামকানাইয়ের গায়ে ফেলে দিলে। তার ধুলোয় রামকানাইয়ের মুখের ভিতর ভর্তি হয়ে দাঁত কিচকিচ করতে লাগল। পিঠে তখন ওদিকে নফর সজোরে শ্যামচাঁদ চালাচ্ছে ও মুখে শব্দ করছে, রাম 2 3 4। 10 ঘা শেষ করে নফর বললে, যাও ব্রাহ্মণ মানুষ, সাহেব বললি কি হবে? তুমি মরে যেতে 10 ঘা শ্যামচাঁদ খেলে, রাত্রিরে এখান থেকে নড়বা না। সামনে এসে ছোট সাহেব দেখলি ছুটি। রামকানাই বাকি রাতটুকু মরার মতো পড়ে রইলেন আস্তাবলের মেঝেতে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছিলাম এর 4র্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।